ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সরকারের কোনো চুক্তি বৈধ নয়, যেহেতু বাংলাদেশের বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেননি। প্রিয় সাংবাদিক এবং উপস্থিত বন্ধুরা, ভারতের সাথে বাংলাদেশের সরকার প্রধানের সম্পাদিত সামরিক চুক্তির বিরোধিতা করে আমরা নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদেরকে নিয়ে বাংলাদেশ কনসুলেটের সামনে লাগাতার 3 দিন বিক্ষোভ কর্মসূচি আমরা প্রদর্শন করেছি। প্রচন্ড বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদের মানবাধিকার সংগঠন উই আর দ্য পিপলের ডাকে গত 5 থেকে 7 এপ্রিল পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উই আর দ্য পিপলের ডাকা এই সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের অঙ্গ সংগঠন এবং বাংলাদেশ প্রগ্রেসিভ ফোরাম তাদের নিজস্ব ব্যানারে বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়াও বাংলাদেশের দেশপ্রেমিক অনেক বাংলাদেশি এই সমাবেশে অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও মূলধারার কয়েকজন আইনজীবী এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে মিস্টার জন পি ডিমায়ো এবং মিস্টার ডেভিড কনগোল্ড উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন। তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সমাবেশের বক্তারা শেখ হাসিনার ভারত সফর ঘিরে দেশের স্বার্থবিরোধী চুক্তির আশঙ্কা প্রকাশ করেন এবং অভিযোগ করে বলেন যে বর্তমান অবৈধ সরকারের মেয়াদ সীমা দীর্ঘায়িত করার লক্ষ্যে এবং প্রতিবেশী দেশ ভারতের কায়েমি স্বার্থ রক্ষার্থে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ দেশবিরোধী বহু কর্মকাণ্ড ঘটানো হচ্ছে, কিন্তু সবকিছুই হালাল করা হচ্ছে জঙ্গি হামলা নামের একটি নাটকের মধ্য দিয়ে। আমরা মনে করি যে গত কয়েক বছরে বাংলাদেশের সংগঠিত সকল জঙ্গি নাটকই আওয়ামী লীগ সরকার এবং তাদের স্পন্সর ভারতের দ্বারা সংগঠিত। আমরা গভীরভাবে লক্ষ্য করে দেখেছি যে শুধুমাত্র 2টি মুহূর্তেই তথাকথিত জঙ্গি হামলাগুলো হয়। এক, সরকারের অবৈধ এবং বেআইনি কর্মকাণ্ড যখন জনগণের সামনে প্রকাশ পায় তখন পরিস্থিতি কন্ট্রোলের বাহিরে চলে যায়, তখনই একটি জঙ্গি হামলা ঘটানো হয়। আমরা মনে করি যে এইসব হামলাগুলোর সাথে আওয়ামী লীগ সরকার এবং তাদের ভাড়া করা পোশাকধারী এমনকি দলীয় ক্যাডাররাও ওতপ্রোতভাবে জড়িত। নাম্বার 2, ক্ষমতাসীন সরকারের সাথে তাদের প্রভু ভারতের সম্পর্ক যদি টানন পোড়ন শুরু হয় তখনই আর একটা জঙ্গি হামলা হয়। এই হামলাগুলো মূলত ভারতের দ্বারা পরিচালিত। ভারতের লক্ষ্য ক্ষমতাসীন সরকারকে ভয় দেখিয়ে তাদের স্বার্থ আদায়। এ যাবৎকাল যতগুলো জঙ্গি হামলা বাংলাদেশে ঘটেছে তার বেনিফিশিয়ারি ক্ষমতাসীন সরকার এবং তাদের প্রভু ভারত। 5 থেকে 7 এপ্রিলের সমাবেশে বক্তারা বলেন ভারতের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি হুমকি। বক্তাদের সাথে আমরাও একমত পোষণ করি এবং মনে করি যে বাংলাদেশকে যদি কোনো দেশের সাথে যুদ্ধ করে স্বাধীনতা রক্ষা করতে হয় তবে ইন্ডিয়াই একমাত্র দেশ যাদের সাথে আমাদেরকে যুদ্ধ করে টিকে থাকতে হবে। যেহেতু ইন্ডিয়াই একমাত্র দেশ যারা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি হুমকি, ইন্ডিয়ার সাথে যে কোনো প্রকার সামরিক চুক্তি বাংলাদেশের জন্য কোনো প্রকার কল্যাণ বয়ে আনবে না বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন। আমাদের সকলের মনে রাখতে হবে যে বাংলাদেশকে 3 দিক থেকে ঘিরে রেখেছে ইন্ডিয়া। সামরিক চুক্তি করতে হলে আমরা ইন্ডিয়াকে বাদ দিয়ে পৃথিবীর যে কোনো দেশের সাথে সামরিক চুক্তি করতে পারি, যেহেতু অন্য কোনো দেশই আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি হুমকি না। সুতরাং একথা নির্দ্বিধায় বলা যায় যে ভারতের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি আর শ্রীগালের কাছে মুরগি বর্গা দেয়া একই কথা। ভারতের সাথে বাংলাদেশের কোনো প্রকার সামরিক চুক্তির অর্থই হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেয়া। আমি এই প্রেস কনফারেন্সের মাধ্যমে যদি সরকারকে প্রশ্ন করি যে স্বাক্ষরকৃত কোনো চুক্তি অনুযায়ী বাংলাদেশের কোনো মিলিটারি পার্সোনাল বা বিশেষজ্ঞরা কি ইন্ডিয়ার মিলিটারি সেন্ট্রাল কমান্ড এবং অপারেশন স্ট্রাকচার সম্পর্কে জানার জন্য ভারতীয় মিলিটারি হেডকোয়ার্টার অথবা গ্যারিজন হেডকোয়ার্টারে প্রবেশ করার অনুমতি পাবে, অথবা ভারতীয়দেরকে বাংলাদেশে অবাধে প্রবেশাধিকার দিয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশের 17 কোটি মানুষের জানমালের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন কার হাতে তা আমরা জানতে চাই। বাংলাদেশের 16 কোটি মানুষের সাথে আমাদেরও জানার অধিকার রয়েছে যে শেখ হাসিনা ভারতের সাথে কি ধরনের চুক্তিতে আবদ্ধ হয়েছেন। বাংলাদেশের মানুষ যদি তাদের ভাষার জন্য জীবন দিতে পারে, পশ্চিম পাকিস্তানিরা মুসলমান হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে, তবে তারা শেখ হাসিনা স্বাক্ষরিত দেশবিরোধী চুক্তি বাতিলের প্রশ্নেও জীবন দিতে প্রস্তুত। আমরা এই সম্মেলনে শেখ হাসিনাকে আহ্বান করব যে তিনি অনতিবিলম্বে ভারতের সাথে স্বাক্ষরিত চুক্তি ডিক্লাসিফাই করে জনগণের সামনে যাতে তিনি প্রকাশ করেন। যে সকল লোকেরা ইন্ডিয়াকে বাংলাদেশের বন্ধু মনে করে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ইন্ডিয়া আমাদের কি ধরনের বন্ধু যে নিরীহ বাংলাদেশিদের কুকুর বিড়ালের মতো গুলি করে বর্ডারে তারা মেরে ফেলছে, অথচ ইন্ডিয়া সবচেয়ে বড় শত্রু পাকিস্তান, সেখানে ইন্ডিয়া একজন পাকিস্তানিকে গুলি করে হত্যা করার কথা চিন্তাও করতে পারে না। তার অর্থ কি দাঁড়ায়? ইন্ডিয়ার বন্ধু হলে আমাদেরকে মরতে হবে, শত্রু হলে বেঁচে থাকতে পারবো। চিন্তা করে দেখুন, নেপাল সীমান্তে একজন নেপালিকে হত্যা করে ইন্ডিয়ানদেরকে মাপ চাইতে হয়েছে, অথচ অসংখ্য বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করার পর ক্ষমা চাওয়া তো দূরের কথা, বাংলাদেশিদের লাশ কাঁটাতারের উপরে ঝুলিয়ে রাখা হয়। আর আমাদের বিজেপির কুলাঙ্গার মহাপরিচালক বলে ইন্ডিয়ানরা শুধু আত্মরক্ষার্থে আমাদের উপরে গুলি চালায়। পরিস্থিতি যদি এই হয়, তবে 17 কোটি মানুষ জানতে চায় যে ইন্ডিয়ার সাথে আমাদের বন্ধুত্ব, ইন্ডিয়াকে বহু কিছু দেয়া হয়েছে, কিন্তু ইন্ডিয়া আমাদেরকে কতগুলো লাশ ছাড়া কি দিয়েছে। বিভিন্ন নদীর পানি চুক্তি প্রসঙ্গে আমি বলতে চাই যে 1977 সালে জিয়াউর রহমান সাহেব জাতিসংঘে ফারাক্কা প্রসঙ্গ উত্থাপনের পর ইন্ডিয়া একরকম বাধ্য হয়ে বাংলাদেশের সাথে পানি চুক্তি করে। এই চুক্তিটি এই জন্যই গুরুত্বপূর্ণ ছিল যেহেতু এই চুক্তিতে গ্যারান্টি ক্লজের মাধ্যমে পানি প্রদান নিশ্চিত করা হয়েছিল। 1977 সালের পর এমন কোন চুক্তি হয়নি যে চুক্তির মাধ্যমে পানি প্রদান নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সার্কের মাধ্যমে প্রস্তাব দিয়েছিল, বাংলাদেশ যেহেতু সমতল ভূমি, সেহেতু বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া এবং ভুটান একত্রে নেপাল এবং ভুটানের আঞ্চলিক পাহাড়ি অঞ্চলে পানি মজুদ করতে পারে। পরবর্তীতে যাদেরই পানির প্রয়োজন হবে ওই মজুদ থেকে পানি সরবরাহ করা হবে। নেপাল এবং ভুটান রাজি হলেও ইন্ডিয়া এক কথায় ওই প্রস্তাব নাকচ করে দেয়। কিন্তু পরে বাংলাদেশকে বাদ দিয়ে ইন্ডিয়া নেপাল এবং ভুটানের সাথে একই চুক্তি করে। এরপরেও ইন্ডিয়া কি করে বাংলাদেশের বন্ধু হয়? এই চুক্তি করতে গিয়ে শেখ হাসিনা জাতি হিসাবে আমাদেরকে ডিগ্রেডেড করেছেন, প্রধানমন্ত্রীর পদটিকে অসম্মান করেছেন। ভারতীয়রা একটি প্রাদেশিক সরকার প্রধানের ইচ্ছা অনিচ্ছার বরাত দিয়ে একটি স্বাধীন দেশের সরকার প্রধানকে অপমান করেছেন। তার জবাবে শেখ হাসিনা আমাদের মাতৃভাষাকে বিসর্জন দিয়ে হিন্দি ভাষায় কিছু না দেওয়ার জন্য ভারতীয়দের ধন্যবাদ দিয়ে তাদের রান্নাঘরে গিয়ে সুস্বাদু ইলিশ মাছ পাক করে খাইয়ে এসেছেন। পৃথিবীর কোন সরকার প্রধান বিদেশে অতিথি হিসাবে গিয়ে রাঁধুনি হয়েছেন এমন নজির আর নেই। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যে কোনো দেশের বিরোধী দলের প্রথম কাজ হলো ক্ষমতাসীন সরকারের পাশাপাশি একটি শ্যাডো গভর্নমেন্ট পরিচালনা করা। ছায়া সরকার পরিচালনা তো দূরের কথা, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে বর্তমান বাংলাদেশের বিরোধী দল সুস্থ রাজনীতি করার মতো কোনো সুযোগই নেই। লক্ষ লক্ষ মামলা ঝুলিয়ে রাখা হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বিরোধী দলের নেতাকর্মীরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেও জীবন বাঁচাতে পারছে না। যারা এ যাবৎকাল আত্মসমর্পণ করেছে তাদেরকে ক্রস ফায়ারের নামে এক বর্বরচিত নাটকের দ্বারা হত্যা করা হয়েছে। বাবার বদলে মা, মায়ের বদলে বাবা, আবার বাবা মায়ের বদলে সন্তানকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। 2.5 বছরের শিশু পর্যন্ত মাপ পায়নি। আগেকার দিনে দুধের শিশুরা যখন দুধের জন্য কান্না করত, মা তাদেরকে ভূতের ভয় দেখিয়ে ঘুম পাড়াতেন। আজ ওই মা আর ভূতের গল্প বলেন না, মাতা সন্তানকে বলেন, সোনা আমার ঘুমিয়ে পড়ো, কান্না করলে হাসিনার পুলিশ
র্যাব অথবা ছাত্রলীগ নামধারী রক্ষী বাহিনী এসে আমাদেরকে গুম করে ফেলবে। আমাদের বুঝতে অসুবিধা হয় না যে দেশ বিরোধী এত বড় একটা কাজ হয়ে গেল, কিন্তু একটা লোকও মাঠে নামার সাহস পাচ্ছে না, না দেশে না বিদেশে। বিদেশের মাটিতে থেকেও সবাইকে ভাবতে হচ্ছে দেশে তাদের আপনজনের কথা। পৃথিবীর সবচেয়ে স্বাধীন দেশে থেকেও বাংলাদেশিরা দেশের ব্যাপারে সত্যি কথা বলতে সাহস পাচ্ছে না। ভারতের সাথে সামরিক বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বেগম খালেদা জিয়ার বক্তব্য অনেকের মনে আশা সঞ্চার করেছে, আমরাও আশাবাদী। তবে শুধুমাত্র আশার বাণী দ্বারা বাংলাদেশের জাতীয় অস্তিত্ব টেকানো সম্ভব হবে না বলেও আমরা মনে করি। শ্রদ্ধেয় সাংবাদিক ভাই, 1971 সালে আমি তখন ছিলাম শিশু, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। মুক্তিযুদ্ধ হয়েছে, 30 লক্ষ বাংলাদেশীদের জীবন ঝরে পড়েছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা এসেছে বা পেয়েছি আমি এখনো তা মনে করি না। আমি মনে করি প্রকৃত স্বাধীনতার জন্য বাংলাদেশীদের আরো একটা ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে হবে। এই যুদ্ধে বাংলাদেশিরা জিতলে বাংলাদেশের সত্যিকার অর্থে স্বাধীনতা মিলবে। যুদ্ধ হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে আমরা 3টি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তগুলো হলো গণদুশ্মনের তালিকা প্রকাশ করা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে যখন রাজত্ব করেছে, আমাদের লোকজনদের দ্বারাই তারা সরকার পরিচালনা করেছে। যেমনি অবৈধ সরকার, পুলিশ, র্যাব, বিজিবি এবং প্রজাতন্ত্রের প্রথম কাতারের কর্মচারীদের জড়িয়ে আমাদের উপরে শাসন করছে। 2, ভারতীয় সামগ্রী বর্জন। ভারত আমাদের দেশকে দেখছে একটা পণ্য বিক্রির জায়গা। আমরা যদি ভারতের পণ্যকে বর্জন করতে সক্ষম হই, তাহলে আমরা ভারতকে সঠিক মেসেজ দিতে পারবো। নাম্বার 3, এই সরকারের আমলে ভারতের সাথে বাংলাদেশের স্বাক্ষরিত সকল চুক্তি ডিক্লাসিফাই করে জনগণের সামনে প্রকাশ করা। সাথে সাথে কোন রাজনৈতিক দল যদি ভারতের সাথে এই সকল চুক্তি ডিক্লাসিফাই করে প্রকাশ করার আগে নির্বাচনে যাওয়ার জন্য জনগণের ভোট চায়, আমরা মনে করি না তারা জনগণের ভোট আশা করতে পারে। উপস্থিত সাংবাদিক বৃন্দ, উই আর দ্য পিপলের ডাকা 3 দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করা অনেকের জন্যই কষ্টসাধ্য ছিল। দেশে আত্মীয় স্বজনদের উপর একদিকে সরকার এবং সরকারি দলের নিপীড়ন, অন্যদিকে দেশে গেলে জীবনের নিরাপত্তা। তার উপরে আমাদের কর্মসূচি ছিল কর্মদিবসে এবং বৈরী আবহাওয়ার মধ্যে। বিদেশের মাটিতে দেশের প্রয়োজনে 3 দিনের কর্মসূচি এই প্রথম। এই 3 দিনের সমাবেশ উই আর দ্য পিপলের পক্ষে আমি জেকব মিল্টন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ডক্টর শওকত আলী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আলী ইমাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বৈদেশিক উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদি, যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম নেতা প্রফেসর দেলোয়ার হোসেন, আবু সুফিয়ান, জাহাঙ্গীর আলম, মোশাররফ হোসেন সবুজ, 21 টিভির বিশিষ্ট মডারেটর ইলিয়াস হোসেন, বাংলাদেশ প্রোগ্রেসিভ ফোরামের বিশিষ্ট নেতৃবৃন্দ সহ নাম না জানা দেশপ্রেমিক অনেক বাংলাদেশি এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে উই আর দ্য পিপলের মহাসচিব নিরু এস নীরা এই প্রাণবন্ত কর্মসূচির আয়োজন করেছে এবং বিক্ষোভস্থলের পথচারী এবং আশেপাশের সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আপনাদেরকে এই সম্মেলনে আসার জন্য আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি এই 3 দিনের বিক্ষোভ কর্মসূচিকে সফল করার জন্য যারা এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, শুধুমাত্র দেশকে ভালোবাসার জন্য, কোনো রাজনীতি করার জন্য না, মন্ত্রী হওয়ার জন্য না, দেশ থেকে কোনো বেনিফিট পাওয়ার জন্য না।